আজকের গল্প বেহুশ মনুষ্যত্ব। লেখক গুরুদাস গোস্বামী। হঠাৎ ভেসে এলো তার স্বরে মানুষের চিৎকার, দুমদাম কটকাট, তালির শব্দ, সাইরেনের তীক্ষ্ণ শব্দ। একটু পরে কিছু দুর্বল ত্রস্ত পদধ্বনির পিছনে ভারী বুটের শব্দ। দাবানলের সময় বনের জীবজন্তুরা যেমন প্রাণ রক্ষার তাগিদে ছটফট করে, প্রান্তকর চেষ্টা করে বন্যিমান বন ছেড়ে বাইরে বেরিয়ে আসতে। সময়টা গভীর রাত। ভদ্রসদ্রের পাড়ায় আবার দাবানল হয় নাকি? দাবানলের সৃষ্টি হয়তো বনে জঙ্গলে, মানুষের সৃষ্ট সমাজে তা কি করে হয়? না, তা সম্ভব নয়। এটা বোধ হয় কোনো ভদ্র সমাজের সভ্য আচরণের নমুনা। সুভাষিস নিজের সুন্দর ঘরটিতে পায়চারি করতে করতে ভাবছিল। হঠাৎ সে একটা গুলির শব্দ ও আর্তনাদ শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। সুভাষিস নামকরা ধনী ব্যবসায়ীর আদরের দুলাল। সে মাল্টিন্যাশনাল কোম্পানির অফিসের শীত ও তাপ নিয়ন্ত্রণিত কক্ষে বসে ফাইলে মুখ গুজে সারাদিন কাজ করে। সন্ধ্যা হতে না হতে দামি বিদেশি গাড়িতে চড়ে শহরের সব থেকে দামি হোটেলে গিয়ে মদ্যপান ও আরও অনেক কিছু কাজ সেরে বিশাল পৈতৃক বাড়িতে এসে ঢুকে পড়ে। বাইরে কী সব ঘটে, কারা সেখানে থাকে, কিভাবে তারা দিন কাটায়, তার বিন্দু বিসর্গও সে জানে না, কোনো দিন জানার চেষ্টাও করে না। তার জন্মসূত্রে পাওয়া পরিবেশ, ধন, ঐশ্বর্য, অহংকার আজ তাকে এইভাবে তৈরি করেছে। আর্তনাদ তাকে বিচলিত করতে পারে না। মানুষের উপর কখন গুলি চলে সে বিষয়ে তার কোনো ধারণা নেই, কিন্তু আজকের দিনে সে অনায়াসে এইসব হতচ্ছাড়া মানুষগুলোর প্রভু হয়ে উঠতে পারে। রাতারাতি সে সবজান্তা সর্বজ্ঞ এক ব্যক্তিত্বে পরিণত হতে পারে। যুগে যুগে পরমেশ্বর যা তার ভক্তদের দিতে পারেন না, তা আজকের কোনো কোটিপতি ব্যবসায়ী অনায়াসে একজনকে দিতে পারে। তিনি হবেন জনপ্রতিনিধি, দেশের মালিক। যাদের তারা মানুষ বলে মানে না কোনো দিন, তাদের নিয়েই তারা নাকি হয়ে ওঠে দেশের মালিক। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাইরেনের শব্দও বেড়ে গেল। ভারী বুটের শব্দে যেন চৌদিকে ভরে উঠল। সুভাষিসের প্রাসাদ সুলভ ইমারতটার ঠিক পাশে যে বস্তিটা আছে, তার ভিতর থেকে যেন একটা আর্তনাদ গুমড়ে গুমড়ে উঠছে, তা শোনা গেল। রাত 11:30। মীর মোহাম্মদ তার চাচা আসাফকে ডাকল। চাচা, ও চাচা। আর কোনো কথা নয়, কান্নার শব্দ। আসাফ তার লুঙ্গিতে গিট দিতে দিতে ছুটে গিয়ে দরজা খুলে মীরকে বুকে জড়িয়ে ধরল। সে বলল, মীর, কি হয়েছে আগে বলবি তো? মীর যা বলল সেটা রোমাঞ্চকর হলেও বাস্তব। আজ সন্ধ্যা হতে না হতেই শহরের মধ্যে আমাদের বস্তিতে একদল মানুষরূপী জানোয়ার ঢুকে পড়ে। আমাদের পাড়ার 5-7 জন যুবতীকে প্রলুব্ধ করে চাকরি দেবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে গাড়িতে তুলে সেই পাচারকারী দল যখন গাড়ি ছেড়ে যাচ্ছিল, ঠিক তক্ষুনি কয়েকজন যুবকের নজরে পড়ে দৃশ্যটা। তারা জান কবুল করল মা বোনেদের ইজ্জত বাঁচাতে। দুষ্কৃতীরা গুলি চালালো, ছেলেদের মতলব বোঝা মাত্র। চাচা বলল, সাজের মুখে তাই শুনতে পেয়েছিলাম গুলির শব্দ। আল্লাহর কসম মীর, খুনের বদলে আমি খুন চাই। না চাচা,
খুনের বদলে খুন শান্তি আনতে পারে না। তার ফলে সাধারণ মানুষদের সুস্থ স্বাভাবিক জীবন বিঘ্নিত হবে। বস্তি এলাকা, অঞ্চল, শহর তাতে অস্থির হয়ে উঠবে। শান্ত স্বভাবের মানুষ হিংস্র হয়ে উঠবে। তাতে সবার ক্ষতি হবে। মীর বলল, কোথায় শান্তি আছে? মানুষ কোথায় স্বাভাবিকভাবে বসবাস করছে? আজ দেশের কোন জায়গাটা শান্ত আছে বলতে পারো? কোনো না কোনো অজুহাত নিয়ে কোনো না কোনো দাদা সর্বত্র দাদাগিরি করে বেড়াচ্ছে। খবরের কাগজ পড়ছি, সেখানে দেখতে পাওনি? খুন, রাহাজানি, এমনকি নারীর সম্ভ্রমহানির ঘটনায় কোনো না কোনো একটা মাত্রা পেয়ে যাচ্ছে। সেখানে খুনের বদলে খুন ছাড়া রাস্তা কি মীর? আসব কথা বলতে বলতে যেন আরও বেশি উত্তেজিত হয়ে উঠল। মীর বলল, চাচা, পুলিশ এসেছে দুষ্কৃতীদের ধরার জন্য, তল্লাশি চালাচ্ছে। আশা করি তারা এখনও পাড়া ছেড়ে যেতে পারেনি। চাচা পুলিশের নাম শুনে অনেকক্ষণ হো হো করে অবজ্ঞার হাসি হাসল। তারপর বলল, তোরা কি ভাবিস পুলিশ এসে তোদের আশা পূরণ করবে? তারা শুধু নিজের পিঠ বাঁচাবে আর উচ্চ মহলের নির্দেশ মতো অন্যায়কারীকে প্রকারান্তরে রক্ষা করে যাবে। মীর ধমক দিয়ে বলল, চাচা, কী সব বলছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ রে বেটা, আমি তো পাগল। তুই যে খবর শোনালি, তাতে কোনো বাপ তার মৃত সন্তানকে বুকে জড়িয়ে তার হত্যাকারীকে খোদার দোয়া মাগে বলতে পারিস? রাত বাড়ছে, পুলিশের গাড়ি সংখ্যায় বাড়ছে। ভারী বুটের শব্দে সারা বস্তি এলাকাটা যেন গম গম করে উঠল। ইকবাল তখন সাহেলির ঘরে প্রেম সরাবে মত্ত হয়ে উঠেছে। বস্তির খবর সে কতটুকু শুনেছে তা কে জানে। ইকবাল মত্ত হয়ে সাহেলিকে বুকে চেপে বলছে, এ জমির দখল কোনো শালাকে দেব না। হিম্মত যদি থাকে তবে দখল নিতে আসবে। জান কবুল করে আমি রক্ষা করব। সাহেলি এখন বস্তির ভয়ঙ্কর গুন্ডা, রগবাজ, বেপরোয়া জ্ঞানের মানুষ। ইকবালের আলিঙ্গনাবদ্ধ। তার কোনো ইচ্ছা থাকলেও প্রকাশ করার জো নেই। তার কোনো ইচ্ছা থাকলেও প্রকাশ করার জো নেই। ইকবাল লম্বা পাল্লা, নির্মেদ, বলিষ্ঠ চেহারার ২৬ বছরের যুবক। তার বাপের ১৩ নম্বর বিবির ৩ নম্বর সন্তান। সব থেকেও তার কেউ নেই। বাপ মায়ের আদর কী জিনিস সে তার স্বাদ বোঝে না। সে কথায় কথায় ঘুষি, লাঠি, চাকু চালায়। এতে কাজ না হলে যন্ত্র চালাতে বিন্দুমাত্র দ্বিধা করে না। সবাই ভয়ে, ডরে, ঘৃণায় তাকে মান্য করতে বাধ্য। সেই ইকবাল এখন সাহেলির কুঞ্জে সুখ স্বপ্নে মগ্ন। এই বাদশা অন্যদিন মাধবী সুন্দরীদের কুঞ্জে মহা সুখে নিমগ্ন হয়ে রাত কাটায়। ইকবাল অনেক সময় এমন সব কথা বলে, কাজ করে, যার ফলে এই শান্ত দেশেও সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণে বেশ আঘাত করে। কিন্তু সহিষ্ণুতার গুণে সেটাকে গায়ে মেখে নিয়ে বলে, ওসবে কী আছে ভায়া? রাম আর রহিম একজন, শুধু নামেই ভিন্ন। দেশবাসীর এই সহিষ্ণুতার প্রাচীরে যখন খুব জোর ধাক্কা আসে, তখন যেখানে সেখানে শান্তির পরিবেশ সাময়িকভাবে অশান্ত হয়ে ওঠে। সেদিন সকাল হতে না হতেই বাবুদের চায়ের টেবিলে নানা রকম খবরের কাগজ এসে ভিড় করল। বাবুরা সব কাগজের শিরোনামে শহরের সেই বস্তির ঘটনা খুঁজতে লাগলো। গত রাত্রে যেখানে মেয়ে পাচারকারীদের সঙ্গে
বস্তির কিছু যুবকের সংঘাত হয়েছিল। শোনা গিয়েছিল গুলির শব্দ আর পুলিশ গাড়ির সাইরেন। এই সংগ্রামে তাজা 4 জন যুবক গুলিবিদ্ধ হয়ে প্রাণ দিয়েছে। কিন্তু স্থানের মাহাত্ম্য না থাকায় দুঃখের বিষয় হলো ঘটনাটি শিরোনামে স্থান পায়নি। ভিতরের কোনো এক পাতায় আছে যা সবার নজরে পড়বে বলে মনে হয় না। পরের দিন সেই পাড়ার অনেক মানুষ একসঙ্গে বসে পরস্পর এই বিষয় নিয়ে আলোচনা করছিল। একজন উচ্চ পদস্থ সরকারি আমলাকে পাড়ার এক ভদ্রলোক জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, কালকের বস্তির ঘটনাটা কি কাগজের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়েছে? সাংঘাতিক ঘটনাটা মানুষজন ঠিকমতো জানতে পারল না। আপনি কি বলেন? আমলাটি বেশ কয়েকবার গলা ছেড়ে আমতা আমতা করে বললে, কি জানি, সাংবাদিকদের ব্যাপার। এই ঘিঞ্জি বস্তিতে রাতের বেলা তারা বোধহয় আসতে পারেনি। ভদ্রলোকটি বলল, আসলে বস্তির ঘটনা বলে তারা আমল দেয়নি না, তাই না? আমলাটি সম্মতির দৃষ্টিপাতে কথাটিকে সমর্থন করল। দিন শুরুর সঙ্গে সঙ্গে মানুষদের এত ব্যস্ততা যা যন্ত্রের পুতুলকেও হার মানিয়ে যায়। আত্মসর্বস্ব মানুষরা আজকাল একেবারে অন্য সব কথা কানে তোলে না। তাদের এত শোনার সময় কোথায়? সমরজিৎবাবু শুধু বললেন, গতকালের বস্তির ঘটনা নিয়ে যে বিমাতৃসুলভ আচরণ করেছে তার ফলেই আজকাল দেশের এমন অবস্থা। কোনোটা সত্য আর কোনটা মিথ্যা, সেই জায়গাটাই যেন কুশলীদের সুকৌশলে মিথ্যা ও বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টির উপযুক্ত ক্ষেত্র, যার ফলে দেশে সাধারণ মানুষ ভূতকে দেবতা আর দেবতাকে ভূত ভাবতে ভুল করে। এর পরিবেশ সৃষ্টি করাই যেন প্রচার মাধ্যমগুলির মূল কাজ। ভদ্রলোকটি এসে সমরজিৎবাবুর পাশে দাঁড়ালো ও সে বলল, মাস্টার মশাই, ভালো আছেন তো? সমরজিৎবাবু বললেন, এখন ভালো আছি, তবে কতক্ষণ থাকবো জানি না। ঘটনার পরবর্তী দিন পার্কে অন্য দিনের মতো মানুষ সমাগম হয়েছে। সময়টা ঠিক সন্ধ্যা হয়। পার্কটার অবস্থান হলো ঠিক মধ্যিখানে, যার একদিকে সারি সারি অট্টালিকা আর ইমারত, আর ঠিক অন্য দিকটার দৃশ্য ঠিক বিপরীত। সেদিকে শুধু ঝুপড়ি, আবর্জনার স্তূপ, চাষ, হোগলার ছাওয়া, কিছু ছোট বড় কুঁড়ে। এই বস্তির পরিবেশ হলো আন্তর্জাতিক। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি আরও সবাইকে এই সামান্য নোংরা জায়গাটাকে স্বচ্ছন্দে ঘোরাফেরা করতে দেখা যায়। এরা আজও এক শ্রেণীর মানুষের কাছে প্রায় উন্নত বলেই বিবেচিত হয়, যাদের মাথায় উপর আজও সে অর্থে কোনো নির্দিষ্ট স্বাদ নেই। পথেই যাদের জীবন শুরু হয়, আবার সেইখানেই বঙ্কিমচন্দ্রের সমস্ত ঘটনাগুলি স্বাভাবিকভাবে অস্বাভাবিকভাবে ঘটে যায়। পার্কের অন্যদিকে যাদের বাস তারা আবার এই দু দলকেই মানুষের নিকৃষ্ট মূল্য দিতেও কুণ্ঠা বোধ করেন। কিন্তু ভাগ্যের পরিহাস হলো, আমরা সবাইকে নিয়েই সমাজ, দেশ, রাজ্য ও রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি, যা শুধু ভুল নয়, মহা ভুল করি।